জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রী। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি, হজ যাত্রীদের সেবায় গুরুত্ব আরোপ। পাশ না করা অধ্যাদেশ নিয়ে বিরোধী দলের রাজনীতির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী। সংশোধন করে বিল আনার আশ্বাস আইনমন্ত্রীর। বিএনপির বিরুদ্ধে বাকশালী শাসন ব্যবস্থার অভিযোগ ডাক্তার শফিকের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটিতে আমের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন আবারও। শর্তে অনড় থাকলেও আলোচনায় আগ্রহ তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয়। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান। কর্মে, সততায়, শপথে, ত্যাগে এবং ভালোবাসায় দায়িত্ব পালনে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশাবাদী করেছে। সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাভূত করতে পারবে না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রবিবার সকালে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সেনানিবাসে নিজের বেড়ে ওঠা প্রয়াত বাবা মা, ভাই ও সেনা কর্মকর্তাদের কথাও স্মরণ করেন তিনি। এ সময় কিছুটা স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী। আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেকখানি দখল করে রয়েছে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেনা পরিবেশে বেড়ে ওঠার কালেই অনেক প্রিয় মুখের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে। যারা আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবারের সাথে খুব কাছে থেকে সম্পৃক্ত ছিলেন, আমার বাবার কর্মজীবনে পাশে থেকে তাকে সহায়তা করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মুহূর্তে তাদের কথাগুলো মনে পড়ছে। তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব কিংবা বিভাজন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ঘটনা ও কর্মকাণ্ড করা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করার আশ্বাস দেন তিনি। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে
দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ ১.৫ দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি খাতের সংস্কার ও উন্নয়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। জুলাই সনদ স্বাক্ষর করেছিল, যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। অফিসার এবং সৈনিকবৃন্দ, হজ যাত্রীদের সেবায় যাতে কোনো গাফিলতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এমন নির্দেশনা দেন। এ সময় আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজ গাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে হজযাত্রীদের ভালোভাবে সেবার কাজে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়া হজ এজেন্সিগুলোকে ৩ দিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি হজ শেষে হজ এজেন্সিগুলোর পারফরমেন্স মূল্যায়নের উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গুম ও মানবাধিকার কমিশন সহ পাশ না করা বেশ কয়েকটি অধ্যাদেশের বিষয় নিয়ে বিরোধী দল রাজনীতি করছে। তিনি বলেন, গণভোট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রয়োজন নেই, কারণ ওই আইনের আলোকে তো ভবিষ্যতে গণভোট হবে না। আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ বাদ দেওয়া হয়েছে, যারা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে অধিকতর সংশোধন করে বিল আকারে আনা হবে, সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি আছে বলে জানান আইনমন্ত্রী। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের বিল আকারে পাশ করা আর কয়েকটি পাশ না করা নিয়ে সংবাদ সম্মেলন করা হয় রবিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে করা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কয়েকটি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার বিষয় ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কয়েকবার ওয়াকআউট করেছে সংসদীয় রীতিনীতি মেনেই, তবে বাইরে তারা বেশ কিছু বিষয়ে ভুল তথ্য দিচ্ছে, সেগুলো পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে চতুর্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলোর বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। করতে চাই অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাস করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা আছে। তো বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। আইনমন্ত্রী বলেন, ৯৭টি অধ্যাদেশ হুবহু পাশ করা হয়েছে, ১৩টি সংশোধিত আকারে এবং ৭টি রহিতকরণ করে বিল উত্থাপন করা হয়েছে। ১৬টি পাশ করা না হলেও পরে যাচাই বাছাই করে আইন করা হবে বলে জানান তিনি। গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটিতে, আইসিটি বললো যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও
হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন, ভালো কথা। তারপরে কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানবাধিকার কমিশন আইন নিয়ে 15 মের পর আলোচনার আয়োজন করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সেখানে অংশীজনদের ডাকা হবে বলে আশ্বস্ত করেন তিনি। পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। উদ্যোগ নিয়েছি। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, বিএনপি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। সরকার জাতিসংঘে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আত্মস্বীকৃতির মধ্য দিয়েই জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছে সেটি এখন স্পষ্টভাবে প্রমাণিত সত্য। আর গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইল না। ধিক্কার জানানো উচিত, এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না। শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। এ সময় 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তারা। যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। মতবিনিময় সভায় নেতারা অভিযোগ করেন, রক্তে ভেজা জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে জাতিসংঘে দ্বিচারিতা করছে। তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইস্তিহার। তো জুলাই সনদ তো তারা দলীয় ইস্তিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইস্তিহার যদি তারা বাস্তবায়ন করবে, তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতিসংঘে প্রতারণা করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়। ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। গণ অভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপির রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ জামাত আমিরের। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। হামে আক্রান্ত হয়ে একদিনে দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান কর্মসূচি সফল হলে হামের মরণ আঘাত ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম রুবেলা প্রতিরোধে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত হাম রুবেলা টিকা কার্যক্রমের খোঁজ খবর রাখছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট।
এবছর হঠাৎ করেই শুরু হওয়া হামের প্রাদুর্ভাব ঠেকাতে শক্ত অবস্থানে সরকার। হামের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গুরুত্ব দেওয়া হয়েছে টিকাদান কর্মসূচিতে। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল থেকে ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়। রবিবার থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। টিকা দেওয়া হবে ১২ লাখ শিশুকে। এদিন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাম রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ সম্ভব। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এছাড়াও এতে অংশ নেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম সহ স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিগত সরকার যারা ছিল তাদের অসাবধানতার কারণেই কিন্তু আজকের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে, যে মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে এবং সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। আমি মনে করি টিকাদান সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, এটি হচ্ছে এই পরিস্থিতিকে উত্তরণের সর্বোচ্চ উপায়। এদিকে রাজধানীর শান্তিনগরের ১৩ নম্বর ওয়ার্ডে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, হাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি কাজ করছে বিএনপির নেতাকর্মীরাও। এরপর ২০ এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হুমকি পাল্টা হুমকিতে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান হরমুজ প্রণালী পার হতে হলে টোল আদায়ের ঘোষণা দিলে সেখানে নৌ অবরোধের পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দুষছে। ইরান জানিয়েছে আলোচনার পথ খোলা রয়েছে। এখন কি নতুন করে আলোচনা শুরু হবে, নাকি আবারও যুদ্ধ ছড়িয়ে পড়বে, সেই আতঙ্কে গোটা বিশ্ব। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদ সংলাপ, প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। ২১ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর প্রাপ্তির খাতায় শূন্য। এমন হতাশাজনক ফলাফলের পর শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। অভিযোগের দীর্ঘ ফিরিস্তি দিয়ে নিজেদের আন্তরিকতার পক্ষে সাফাই দিচ্ছে সংলাপের প্রধান দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর ইরান। এতে ক্রমেই অজানা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সংলাপ ভণ্ডুলের পেছনে কোন বিষয়গুলোকে দায়ী করছে ওয়াশিংটন আর তেহরান? আবারও কি আলোচনা হবে, নাকি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান? ইরানের আস্থা অর্জনের সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কিছু বিষয় একমত হলেও শেষ মুহূর্তে ২-৩টি বিষয়ে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র, আর এতেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সাফাই বক্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। চুক্তি না হওয়ার পেছনে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অনিচ্ছাকেই বড় কারণ হিসেবে উপস্থাপন করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় কূটনৈতিক সমাধানে নতুন মধ্যস্থতার সুযোগ আর কি আছে? আবার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কথা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আর কোনো আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। যদিও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, সংকট কাটাতে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। একটি আলোচনায় কোনো সমস্যার সমাধান হয় না। বাস্তবতা হলো, আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি। ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের অমিল ছিল, তাই শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। অনেকে মনে করতে পারেন একটি বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব। বৈঠকটি অনেক দীর্ঘ হলেও সেটি সম্ভব হয়নি। এখানেই সব শেষ না। কূটনীতি সর্বদা জাতীয় স্বার্থ সুরক্ষিত ও রক্ষা করার হাতিয়ার।
পারস্য সংকট নিয়ে বিশ্ব কূটনীতির টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন আর ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী পার হয়েছে। যুদ্ধ জাহাজ দুটি বর্তমানে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করছে, যদিও এই দাবি নাকচ করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে। শান্তি আলোচনায় কূটনীতির মারপ্যাচে তেহরানকে কাবু করতে ব্যর্থ হওয়ার ঝাল মেটাতে এবার ইরানের উপর নৌ অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নৌ আরোপের সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণা কি নয়া সহিংসতার ইঙ্গিত? যুদ্ধবিরতির মেয়াদ পূর্তির আগেই কি ইরান ঘিরে আবার পাল্টাপাল্টি হামলা, রক্তপাত দেখবে বিশ্ব, যা আরও স্পষ্ট হবে আগামী কয়েকদিনের পাল্টাপাল্টি পদক্ষেপে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রবিবার সন্ধ্যায় 6:30টায় তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার। রবিবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত। রাজধানীর লালবাগ থানায় করা মামলায় কাশিমপুর কারাগারে জামিনের সব কাগজপত্র পৌঁছার পর যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। গত মঙ্গলবার ভোরে শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় নেওয়া হয় ফুটবলের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত। কয়েকদিন আগে সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ের সাফল্য সামনের দিনগুলোতেও যেন বজায় থাকে সে পরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ হাতে নিচ্ছে বাফুফে। চুক্তি শেষ হওয়ায় ইংল্যান্ডে ফিরে গেছেন অনূর্ধ্ব 20 দলের কোচ মার্ক কক্স। নতুন কোচ খুঁজছে ফেডারেশন। বয়সভিত্তিক প্রতি দলের জন্যই আলাদা বিদেশি কোচ দরকার, তাদের সাথে দেশীয়রাও কাজ করবেন বলে জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টের আগে ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী 25 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্টটি। 2027 এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চায় বাংলাদেশ। আন্ডার-17 যে টিমটা আমাদের এএফসিতে যাবে, এদেরকে নিয়ে আমরা চেষ্টা করব ইউরোপে বা এশিয়াতে বিভিন্ন ধরনের একাডেমি কাপ হয়, এই ধরনের একটা দুটা টুর্নামেন্ট, একাডেমিক টুর্নামেন্ট আমরা আন্ডার-17 টিমটাকে বাইরে পাঠানোর একটা প্রস্তুতির চিন্তা ভাবনা আমাদের আছে। এজ গ্রুপের জন্য, অর্থাৎ ইয়ুথ এবং গ্রাসরুট ফুটবলের জন্য আমরা কোচ নিয়োগ করতে যাচ্ছি। এটা নিয়ে সার্কুলার দেওয়া হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে অ্যাপ্লিকেশন আমরা আহ্বান করছি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি, হজ যাত্রীদের সেবায় গুরুত্ব আরোপ। পাশ না করা অধ্যাদেশ নিয়ে বিরোধী দলের রাজনীতির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী। সংশোধন করে বিল আনার আশ্বাস আইনমন্ত্রীর। বিএনপির বিরুদ্ধে বাকশালী শাসন ব্যবস্থার অভিযোগ ডাক্তার শফিকের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন আবারও। শর্তে অনড় থাকলেও আলোচনায় আগ্রহ তেহরানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।